বীমা মানে শুধু পলিসি না, মানুষের নিরাপত্তা। দিনে 20 টাকা জমালে মাসে 600 ইন্স্যুরেন্স হতে পারে, জানতেন? স্টুডেন্টরা সপ্তাহে 2 ঘন্টা সময় দিলেই পেতে পারেন হাত খরচ। নিম্ন আয়ের মানুষের পক্ষেও বীমা করা সম্ভব, কিন্তু কিভাবে? আজ আমাদের পর্বের গেস্ট বদরুল আলম খান, চেয়ারম্যান, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। Let's talk about the possibilities. সবচেয়ে কমপ্লিকেটেড ব্যবসা বোধহয় বাংলাদেশে জীবন বীমা। একটা করে বক্স দেবো যে প্রতিদিন ভাই তুমি রিক্সা চালিয়ে এসে এই বক্সের মধ্যে 20 টাকা ঢোকাবা। সরকারের পক্ষ থেকে আপনি আসলে কি মনে করেন? কমিশন সিস্টেমসের মধ্যে কিছু চেঞ্জের দরকার আছে। প্রত্যেক বছরের যে রিনিউটা হয় সেখানে কিছুটা পরিবর্তনের দরকার আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্পোরেট ওয়ার্ল্ডে। আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং কাজী গ্রুপের ডিরেক্টর বদরুল আলম খান। স্যার, কেমন আছেন? আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদেরকে এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের জিটিভি কর্তৃপক্ষ এবং আমার যারা দেখছেন আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরাও খুব আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করেছি যে আপনি এত ব্যস্ততা থাকার পরেও আমাদের কাছে এসছেন এবং এই কর্পোরেট ওয়ার্ল্ড অনুষ্ঠানে সময় দিচ্ছেন। স্যার, প্রথমেই জানতে চাই যে আপনার শৈশব জীবন সম্বন্ধে, আপনার বেড়ে ওঠা। শৈশবের কথা বলতে গেলে তো একেবারে ক্লাস 1, 2, 3 থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্র জীবনের কথাটাই বলতে হয়। আমি শৈশবে আমি ভাগ্যবান মনে করি আমি নানা নানির সাথে আমার শৈশবটা কেটেছে। এটা আনন্দের একটা ব্যাপার। যেসব শিশুরা ছোটবেলায় নানা নানি দাদা দাদিকে না পেয়েছে তারা অনেক কিছু মিস করেছে বলে মনে করি। তো আমি আমার নানা ছিলেন আলমডাঙ্গা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আলমডাঙ্গা একটা কুষ্টিয়া জেলার একটি থানা ছিল, এখন চুয়াডাঙ্গা জেলার মধ্যে পড়ে গেছে। আমি ওইখানে প্রাইমারি স্কুল ক্লাস 5 পর্যন্ত। তারপরে আমি চট্টগ্রামে চলে আসি আমার বাবার কর্মক্ষেত্রে। বাবা ব্রিটিশের গভর্নমেন্ট অফিসার ছিলেন, চাকরি সূত্রে উনি চট্টগ্রামে। তো আমি চলে আসি। আমি এসে ক্লাস 5-এ ভর্তি হই চিটাগাং কলেজিয়েট স্কুলে। এটা একটা প্রসিদ্ধ স্কুল। সবাই আসলে বাংলাদেশের সবাই। এবং আমি আজকে গর্বের সাথে আনন্দের সাথে বলছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের কলেজে স্কুলের ছাত্র ছিলেন। আচ্ছা, জি। তো এটা আমাদের গর্বের বিষয়। তারপরে ক্লাস এসএসসি পাশ করে চিটাগাং গভর্নমেন্ট কলেজে আসলাম। তখন তো আমরা 1963 সালের এসএসসি, অনেক দিনের পুরাতন কথা। তো তারপরে ওই সময়টা তো একটা সমস্ত রাজনৈতিক একটা ডামাডোলের মধ্যে দিয়ে আমাদের সময় কাটছে। আমাদের লেখাপড়া যতখানি চিন্তা ভাবনা তার মধ্যে রাজনীতির চিন্তা ভাবনা খুব বেশি ছিল। ছাত্র আন্দোলন 62 সাল থেকে শুরু করে 70 পর্যন্ত, তারপরে 71-এ মুক্তিযুদ্ধ শুরু হলো। এই পুরো সময়টাই আমাদের সময়কার ছাত্রদের এই সময় প্রায় কেটে গেছে আন্দোলনের রাজপথে। তো সেখানে আমারও একই অবস্থা। আমি ক্লাস 9-এ ছাত্র 1962 সালে স্কুলের এই চট্টগ্রাম কলেজ স্কুলের মতন কড়া শাসনের একটা স্কুলের জানলার ফাঁক দিয়ে বেরিয়ে এসে মিছিলে যোগদান করি। সেখান থেকেই শুরু। তো পুরোটা স্বাধীনতা সংগ্রামের যে 60 দশকের যে পিরিয়ডটা, এটার চাক্ষুষ সাক্ষী হিসেবে আমি বলতে পারি যে আমি 62 সাল থেকে সম্পূর্ণটাই আমার দেখা, শোনা এবং জানা। তারপরে মুক্তিযুদ্ধ, এরপরে তো দেশ স্বাধীন হলে আর আমি গভর্নমেন্ট অফিসার হিসেবে কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমি যোগ দেইনি। যে মনে করেছি যে স্বাধীন দেশে একটা কিছু
স্বাধীনভাবে চিন্তা ভাবনা করি। স্যার, তখন তো পড়াশোনার সময় আসলে যেমন গভর্নমেন্ট অফিসারের কোয়ালিফাই করেছেন, যোগ দেননি, তখন তো সবার আসলে একটা এইম ইন লাইফ থাকে। তো আপনার এইম ইন লাইফের আমার এমনি লাইফ ছিল যে আমি অ্যাকচুয়ালি সমাজ সেবা করব, জি। খুব ধনী হব, ধনী হলে এবার আমার নিজের টাকা দিয়ে আমি সমাজ সেবা করব। আচ্ছা। তো আমি সমাজ সেবা কত করতে পেরেছি আমি জানি না, তা আমি আশা করি, আমি মনে করি যে আমি কিছু করেছি এই মুহূর্তে হলো, কিন্তু ধনী হতে পারি নাই, চেষ্টা করছি এখনো। স্যার, মনের দিক দিয়ে ধনী আছেন, মনের ওইটাই দিক থেকে বলতে ধনী, জি। হ্যাঁ, এটা ঠিকই। জি। তো যাই হোক, আমি আমি আত্মতৃপ্ত, আমার কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই, আমি ভালো আছি। তো স্যার, ওইখান থেকে ওই যাত্রাটা শেষ করে যখন কর্পোরেট ওয়ার্ল্ডে আসলেন, জি একটা দীর্ঘ পথ চলা আপনার, জি। তো আবার সেইখান থেকে এখন আপনি যমুনা লাইফের চেয়ারম্যান হিসেবে আছেন। সো এই পথ চলার জার্নিটা কিভাবে শুরু হলো? এটা আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যখন 72, 73, 74 আমাদের কর্মজীবন, তখন কর্মজীবনের মূল চালিকা শক্তি কিন্তু কিছু পুঁজি দরকার হয়, বুঝছেন? তো সেটা আমি আমার পিতা বা আমার পিতামহদের কাছ থেকে আমি অর্জন করতে পারি নাই, এবং আমি চেষ্টা করেছি কিছু পুঁজি আমার সংগৃহীত হওয়ার জন্য, কিন্তু সেটাও খুব একটা কিছু করতে পারি নাই। যে কারণে আমি সরকারি চাকরিকে গ্রহণ না করে যখন নিজেই একটা কিছু ব্যবসা করার জন্য চেষ্টা শুরু করলাম, আমি প্রথমে শুরু করেছিলাম বিভিন্ন জুট এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে স্পেয়ার পার্টস দিয়ে। আচ্ছা। আমি ভেবেছিলাম যে স্পেয়ার পার্টসটা একটি খুবই প্রয়োজনীয় একটা সেক্টর, যেটা না হলে পরে মূল মেশিন তো পাওয়াই যায়, স্পেয়ার পার্টসের প্রয়োজনীয়তা অনেক বেশি, প্রতিদিনই দরকার হয়। তো আমি সেটাই শুরু করেছিলাম, কিন্তু এই 72, 73, 74-এর অর্থনৈতিক রাজনৈতিক যে অবস্থা ছিল, ওখানে এসে আমরা খুব একটা, বিশেষ করে আমি খুব একটা সাকসেসফুল হতে পারি নাই। তো 75-এর পরে আরও অনেক কিছু হয়ে গেল। এরপরে থেকে আমি বিভিন্ন রকমের ব্যবসা করেছি, কোনো সময় ইম্পোর্ট করেছি, কোনো সময় এক্সপোর্ট করেছি, এগুলো বিভিন্ন রকম ব্যবসা করেছি। তারপরে শেষে এসে 2001-এ এসে আমি গাজী গ্রুপে যোগদান দিই ডাইরেক্টর হিসাবে, আজ অবধি এখানেই আছি। এর মাঝখানে 2014-তে আমাদের যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লাইসেন্স প্রাপ্ত হলাম। জি। এই আমি ওয়ান অফ দ্য স্পন্সর ডাইরেক্টর হিসাবে আমি থাকলাম 2014 থেকে। তো অল দি ডাইরেক্টরস যারা ছিলেন তারা প্রায় 14 থেকে আজকে হচ্ছে প্রায় 12 বছর। জি। এই 12 বছরের মধ্যে 8 বছরই ওনারা আমাকে চেয়ারম্যান হিসেবে করে ধরে রেখেছেন। আমি চেষ্টা করেও আমি বিদায় নিতে পারি নাই। না স্যার, এটা আসলে তো আপনার কাজের অভিজ্ঞতা থেকেই হয়েছে, কিন্তু যেটাই এই যে হোক। আপনার এত দিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আসলে নিশ্চয়ই আপনি কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করেছেন যে এই একটা স্ট্র্যাটেজি আমি ঠিক রাখবো, যেটা দিয়ে আমার কেরিয়ারটা অনেক দূর যাবে বা আমি প্রতিষ্ঠানের জন্য ঠিক করতে চাই। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত ক্যারিয়ার যমুনা লাইফের মধ্যে নাই, ব্যক্তিগত ক্যারিয়ার না, কারণ এটা তো একটা পাবলিক লিমিটেড কোম্পানি, আমাদের নির্দিষ্ট শেয়ার আছে। এটার মধ্যে আনন্দ আছে এই কারণে আমি বলি যে সবচেয়ে কমপ্লিকেটেড ব্যবসা বোধহয় বাংলাদেশে জীবন বীমা, অত্যন্ত জটিল একটা ব্যবসা আর কি। তো সেই জটিল ব্যবসাকে হাল ধরে চালাতে পেরে এটাকে যদি আস্তে আস্তে উন্নতির দিকে আনতে পারি, তাহলে আমি মনে করব যে আমি হয়তো চলে যাব, কিন্তু যমুনা লাইফ ইন্স্যুরেন্স থেকে যাবে এবং আমাকে হয়তো স্মরণ করবে যে এইটুকু কাজ হলো আমি করে গেছি। তো আমি চেষ্টা করছি নতুন নতুন চিন্তাভাবনা করে যমুনা লাইফটাকে কীভাবে উপরের দিকে নিয়ে আসা যায়, সেই চেষ্টা আছে। আমরা আশা করি 2026 এবং 27-এর মধ্যে আমরা অন্যতম সেরা ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে আবির্ভূত হব। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনিই বললেন যে আমাদের দেশে কিন্তু আসলে এটা ট্রাস্টওয়ার্দি এখনো হয়ে ওঠেনি, মানুষের কাছে অনেক বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে, গ্রাম অঞ্চলে কেউ বিশ্বাস করতে চায় না, বলে প্রিমিয়াম করলে ঠিকভাবে পাওয়া যায় না। তো সেই জায়গাটায় আপনারা যমুনা লাইফ কী কাজ করছেন বা ভবিষ্যতে কী প্ল্যানটা করছেন যাতে মানুষকে এখানে আকৃষ্ট করা যায়? এটা হচ্ছে যে আমরা কিভাবে প্রেজেন্ট করছি আমার কর্মী,
জি আমার মাঠ পর্যায়ে যে কর্মী আছে তারা কিভাবে প্রেজেন্ট করছে আমার ইন্স্যুরেন্সটাকে। কারণ আমি এখানে আছি বা আমার সিও সাহেব উনিও আমাদের ঢাকা শহরে আমরা অফিস করছি, কিন্তু কয়েক হাজার ফিল্ডের যারা কর্মী তারা সারা বাংলাদেশে আছে। তো অ্যাকচুয়ালি তারাই আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। রাইট। তো তাদেরকে সঠিকভাবে যদি আমরা শক্তিশালী করতে পারি ট্রেনিংয়ের মাধ্যমে, জি এবং কিভাবে আমার পলিসি হোল্ডারদেরকে আশ্বস্ত করা যেতে পারে সেই পথগুলো, সেই টেকনিকগুলো তাদেরকে সঠিকভাবে শিখিয়ে দিতে পারি, এবং সঠিকভাবে আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্টের এক একটা বৈশিষ্ট্য আছে, জি যেমন সিঙ্গেল প্রিমিয়ামের একটা ইন্স্যুরেন্সের বৈশিষ্ট্য আছে, গ্রুপ ইন্স্যুরেন্সের বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা প্রোডাক্টের বৈশিষ্ট্য আছে। এগুলো যদি পলিসি হোল্ডারদেরকে বুঝিয়ে ওনারা যদি আনতে পারে, তাহলে পরে আমি যেটা মনে করি, আপনি যেটা বললেন যে আমাদের আস্থার সংকট, জি এটা এই পুরো সেক্টরটাতেই আস্থার সংকট। জি জি তো এই আস্থার সংকট যা ছিল এখন কিন্তু অনেকটা এগিয়ে আসছে, জনগণ আস্তে আস্তে আস্থার দিকে যাচ্ছে, বিকজ আমরা ডিজিটালাইজেশনে চলে গেছি সবাই, প্রায় অলমোস্ট অনেক কোম্পানি জি, জি। এখন ডিজিটালাইজেশন এসে গেছে। জি। তো ডিজিটালাইজেশনের পরে আর ফরজারি করা, দুর্নীতি করার সুযোগটা অনেকটা কমে আসছে। আমরা আশা করি আগামী 1-1.5 বছরের মধ্যে সমস্ত কিছু যখন কমপ্লিট ডিজিটালাইজেশন হয়ে যাবে, অনলাইনের মাধ্যমে হয়ে যাবে, তখন মানুষের এই আস্থা আর অভাব হবে না। কারণ সে যে টাকাটা পেমেন্ট করবে সে নিজেই দেখতে পাচ্ছে যে টাকাটা তার অ্যাকাউন্টে থেকে আমাদের অ্যাকাউন্টে আসছে, তার পলিসি সে অনলাইনের মধ্যেই তার পলিসি নিতে পারবে, তাকে আমার অফিসে আসতে হবে না। তো এইগুলো যদি, আর আমার মনে হয় যে 1-1.5 বছরের মধ্যে বাংলাদেশ এই সেক্টরটা অনেক এগিয়ে যাবে। ডিজিটালাইজেশনের কথা বলছিলেন, আসলে প্রিমিয়াম পলিসিগুলোকে আপনারা ডিজিটালাইজ করছেন, তারা পেমেন্ট করছে দেখতে পাচ্ছে, কিন্তু তারা যখন প্রিমিয়াম পলিসিগুলো দিয়ে ওভারকাম করছে, যখন তাদের পাওয়ার সময় হচ্ছে, সেইটা কি তারা না এসে এই ডিজিটালাইজেশনের মাধ্যমে আমি পেতে পারে একটু কিনা? বলি, আমার কথাটা বলি, যমুনা লাইফ ইন্স্যুরেন্স জি। স্যার, আমাদের আজকের অবধি পর্যন্ত আমাদের বিশেষ কোনো ক্লেম বাকি নেই। যাক মাশাআল্লাহ। এটা আমি আনন্দের সঙ্গে বলতে পারি। আমরা কিছু প্রসেসে আছে, সেটা ঠিক আছে, Process তো continuous পেন্ডিং নাই, process, জি, পেন্ডিং এটা তো- আমাদের জি। নাই, পেন্ডিং নাই। এটার ক্লেমটাকে যদি পেন্ডিং না রাখা যায়, জি সেটার মূল হচ্ছে যে আমি পলিসি হোল্ডারকে কীভাবে বলে নিয়ে ইন্স্যুরেন্সটা করেছি। জি কারণ আমি একজন পলিসি হোল্ডার 24 মাস পর্যন্ত যদি তার পলিসিটা না চালায়, তাহলে ইন্স্যুরেন্স আইন অনুযায়ী অনেক সেটা- টাকা তার কর্তন হয়ে যাবে, জি। বুঝছেন। এরকমভাবে কিছু কিছু পদক্ষেপ রয়ে গেছে। যেমন আপনি যদি পলিসির যে অ্যামাউন্টটা আপনি 2 বছর 3 বছর দেন নাই, আবার আপনি নতুন করে দিতে আসছেন, সেখানেও আবার সমস্যা আছে। তো পলিসি হোল্ডাররা যে কীভাবে সে তার পলিসিটাকে পেমেন্টটাকে মেনটেন করলো, সেটার উপর নির্ভর করে এই কথা, যে কথাটা আপনি বললেন যে টাকাটা পায় কি পাবে না। আর যদি একজন পলিসি হোল্ডার সঠিক নিয়ম মেনে চলে, অবশ্যই তার ম্যাচুরিটিতে সে সম্পূর্ণ টাকা পাবে এবং কিছু প্রফিট সহ সে পাবে। তো সেই ক্ষেত্রে তো গ্রাহককে অ্যাওয়ারনেস করার ব্যাপারে আপনার কোনো উদ্যোগ গ্রাহককে নিচ্ছেন কিনা? অ্যাওয়ারনেসের ব্যাপারে কারণ অনেক গ্রাহকই তো পলিসি করছে কিন্তু জানছে না যে এই গ্যাপগুলো আছে বা আমরা এটা ট্রেনিংয়ের মাধ্যমে করা ছাড়া আমরা প্রচার করে মানে যে কস্ট এফেক্টিভ আমাদের দ্বারা হচ্ছে না। কিন্তু আমরা আমাদের ট্রেনিং সেকশন করেছি, প্রত্যেক সপ্তাহে আমার ট্রেনিংয়ের জন্য কনসালটেন্ট আছেন, উনি যাচ্ছেন, বিভিন্ন গ্রুপে গ্রুপে ট্রেনিং দিয়ে করতে হচ্ছে, এবং আমরা পলিসি যারা করছেন তাদের সঙ্গে মিট করছি, আমার বিমা কর্মীদের সঙ্গেও আমরা মিট করছি। তো আমরা মনে করছি যে এখন অনেকে হয়তো এগিয়ে আসবে, যে পলিসির যে আইনগুলো তো সব ইন্স্যুরেন্স কোম্পানির জন্যই এক। জি তো নিশ্চয়ই কেউ না কেউ আমরা এগিয়ে আসব এই আইনগুলোকে আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অ্যাওয়ারনেসটাকে ক্রিয়েট করার জন্য। আর আমরা আমাদের মতন করে চেষ্টা করে যাচ্ছি, মোটামুটি আমরা সুফল পাচ্ছি। ইন্স্যুরেন্সের কেরিয়ারের গ্রোথটা কি মনে হয় যে না সামনের দিকে কি এই যমুনা লাইফ ইন্স্যুরেন্স গ্রোথটা কি হবে, বা আপনি কিভাবে আসলে এই প্রতিষ্ঠানটাকে ফিউচারে রেখে দিতে চান? প্রথম হচ্ছে যে আমি চাচ্ছি যে এখানে ক্লেইমটা যেন প্রপারলি দেওয়া হয়। রাইট। এটা হচ্ছে আমি আমার সিএফও, আমার সিইও সবার প্রতি আমার নির্দেশ থাকে, আমার অনুরোধ থাকে যে আমার পলিসি হোল্ডার যেন
মানে ভোগান্তির ভোগান্তির শিকার না হয়, এটা হচ্ছে 1 নম্বর কথা। এইটাকে যদি আমি স্টাবলিশ করতে পারি, জি এটা কিন্তু একটা কোম্পানির জন্য বিশাল 70% কোম্পানির কাজের যেহেতু চলে শেষ হয়ে যায় জি হচ্ছে। তারপরে হচ্ছে যে সময় মতন পেমেন্টটা পাওয়া। আমি ক্লেমটা দিয়ে আমি 6 মাস করে ফেলি, তাহলে পরেও কিন্তু এটা মিনিংফুল না। আমি দিচ্ছি ক্লেম, জি কিন্তু এটাকে উইদিন এ সার্টেন পিরিয়ড আমাকে দেওয়া উচিত, সেটা আমি করার জন্য চেষ্টা করছি। জি আর হলে আমি আপনাকে একটু আগে বললাম যে আমাদের ট্রেনিংয়ের কোনো সিস্টেম ছিল না, জি এখন এটাকে আমার ট্রেনিংয়ের সিস্টেমটাকে আনছি। তারপরে মাঠ পর্যায়ে মিটিং করা, আমার সিইও সাহেব মহোদয়, আমার কনসালটেন্ট, তারা রেগুলার মাঠ পর্যায়ে যাচ্ছেন। জি বাংলাদেশের সর্বত্র তারা বিভিন্ন মিটিংগুলো করছে মাঠ পর্যায়ে। জি এই মিটিংগুলোকে যদি আমি কন্টিনিউ করতে পারি, আর হলো আমরা নতুন নতুন আইডিয়াসকে যদি আমি নিয়ে আসতে পারি সামনে, যেরকম আমি এখন চিন্তা ভাবনা করছি যে আমি এই যে এখন যে তরুণদের যে জাগরণ, জি এই তরুণদের জাগরণের প্রতি সম্মান রেখে আমি মনে করছি, আমি সিও সাহেবের সঙ্গে আমি আলাপ করেছি অলরেডি, যে আমরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের থেকে ছাত্রদেরকে নিয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে যদি বোঝাতে পারি যে তোমরা তোমাদের লেখাপড়ার ফাঁকে ফাঁকে যদি ইন্স্যুরেন্সে কাজ করো, তাহলে তোমাদের যে লেখাপড়ার যে খরচটা, এই খরচ তোমার বাবা মার কাছ থেকে আর নিতে হবে না। এবং এটার জন্য তোমাকে প্রতিদিন 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করতে হবে না, সপ্তাহে 2টা দিন যদি 2 ঘন্টা করে তুমি যদি মানুষের কাছে যাও, মানুষের সঙ্গে কথা বলে যদি আনতে পারো কনভিন্স করে, ছোট হোক বড় হোক পলিসি, তাহলে পরে যিনি পলিসি নিয়ে আসেন, আমরা তাকে এফএ বলি, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বলি, তাদের যে কমিশনের যে রেটটা, দ্যাট ইজ কোয়াইট গুড। এবং এতে একটা ছাত্রের লেখাপড়া খরচ হয়ে আরও কিছু টাকা পয়সা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, তার উদ্বৃত্ত থাকার সম্ভাবনা থাকে। তো এইটা যদি আমরা করতে পারি, তাহলে পরে আমরা মনে করি একটা বিশাল আমি বেকারত্ব দূরীকরণে আমার মনে আমি হয় এটা আমাদের বিশাল দেশে বেকারত্ব এখন নতুন বাংলাদেশের নতুন চিন্তা ভাবনা করতে হবে। জি আমরা সেই পুরাতন এজেন্সি ইন্স্যুরেন্সের এজেন্ট আসছে এই চিন্তাটা না। আজকে একটা ইউনিভার্সিটির ছেলে, ব্রাইট ছেলে, সে যদি একজনকে অ্যাপ্রোচ করে, তার অ্যাপ্রোচের সাথে কি ওই মানদাতা আমলের এজেন্টের অ্যাপ্রোচের সমতুল্য হবে? এটা হবে না। তো আমরা মনে করছি যে খুব তাড়াতাড়ি আমরা এই প্রোগ্রামটাকে যাব। জি এরকম আমরা কিছু কিছু নতুন নতুন চিন্তা ভাবনা করছি। যেরকম আমি বলি, আমাদের রিক্সাওয়ালা ভাইরা, জি ঢাকা শহরে লক্ষ লক্ষ রিক্সাওয়ালা ভাই আছে যাদের মিনিমাম ইনকাম পার ডে 700 থেকে 800 টাকা মিনিমাম ইনকাম তাদের হচ্ছে। আমি যদি রিক্সাওয়ালা ভাইদেরকে যদি একসাথে জয়েন্ট গ্রুপ করেও দিতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারি, এটা করতে গেলে এটার পিছনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো ছাত্রদেরকে আমি নিয়োগ করতে চাই। ওকে, সুন্দর আইডিয়া। জি তাদেরকে আমরা যমুনা লাইফ ইন্স্যুরেন্সে একটা করে বক্স দেবো, যে প্রতিদিন ভাই তুমি রিক্সা চালিয়ে এসে এই বক্সের মধ্যে 20 টাকা ঢোকাবা। আচ্ছা আমার কর্মীরা মাস গেলে যে ওই বক্সটা তার সামনে খুলে বলবে যে এই যে ভাই তুমি এত টাকা জমেছে, 600 টাকা তোমার জমছে, এইটা তোমার একটা পাসবুকে আমি সাইন করে দিয়ে গেলাম, এবং এটা দিয়ে তোমার প্রিমিয়াম দেওয়া হয়ে গেল। ডেইলি 20 টাকা তার জন্য কোনো কষ্টকর ব্যাপার না। কিন্তু সে যদি জানে যে আমি 4 বছর 5 বছর পরে আমার রিক্সায় মেয়ে হয়তো আর চালাতে পারবো না, জি কিন্তু এই 5 বছর যদি ইন্স্যুরেন্স এটা করতে চায়, করতে পারে, তাহলে পরে তার লাইফের একটা সিকিউরিটি সে তৈরি করে গেল। আর আল্লাহ মাফ করুক, সে যদি দুর্ঘটনায় পড়ে যায়, জি এই যে রিক্সা চালানোর মধ্যে দুর্ঘটনা, হ্যাঁ, পা নষ্ট হতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে, তাহলে তো ইন্স্যুরেন্স কোম্পানি তার পক্ষে তো আছেই। জি এটা আমি একটা নতুন চিন্তা ভাবনা করেছি। আমি সিও সাহেবের সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা আমাদের হয়ে গেছে। আমাদের বোর্ড খুবই একটা চমৎকার বোর্ড। আমরা সবাই মানে জনগণের কল্যাণে যা কিছু করা যায় কি না এই প্ল্যাটফর্ম থেকে, সেটা আমাদের মুনাফাটা বড় কথা না, আমাদের এই প্রতিষ্ঠানটাকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা যদি পাই, আস্থা প্রদান হতে পারি, সেই প্রচেষ্টা আমার থাকবে। স্যার, খুবই সুন্দর একটা উদ্যোগ। আশা করি আপনি আসলে এই উদ্যোগটা নিয়ে সফল হবেন, এবং আপনি যে মাস পিপুলদের জন্য চিন্তা করেছেন এই উদ্যোগের কারণটা হচ্ছে যে আমার বেসিক হচ্ছে জনগণের সাথে রাজনীতি করার, মাঠের থেকে কর্মী, মাঠে জনগণের পক্ষে সংগ্রাম করে আসার মানসিকতাই আমাকে জনগণের কথা ভাবার শিক্ষা দিয়েছে।
আমরা স্যার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে একটু মানে আরেকটা পয়েন্ট জানতে চাই যে সরকারের পক্ষ থেকে আপনি আসলে কি মনে করেন সরকার কিভাবে আসলে লাইফ ইন্স্যুরেন্সটাকে সাপোর্ট দিতে পারে? এটা একটা খুবই মূল্যবান প্রশ্ন করেছেন। অনেক কিছু আছে যেগুলা মানে এখন বলতে গেলে আমার 1 ঘন্টা সময় লেগে যাবে যে কি কি করা দরকার। কিছু কিছু লুফল রয়ে গেছে আমার এই টোটাল বিজনেসের মধ্যে, যেটা সার্কুলারের মাধ্যমে, সরকারের নির্দেশনার মাধ্যমে, প্রজ্ঞাপনের মাধ্যমে যেটাকে পরিশোধিত করে নেওয়া যাইতে পারে। কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো সেটাকে করতে গেলে আমাদের পক্ষে সম্ভব হবে না। সরকারের পদক্ষেপে যেন সরকারের একটি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন কর্তৃপক্ষ, উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, যেটাকে ইংরেজিতে ইদরা বলে, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, তারাই নির্ধারণ করে দেবে। তারা যদি কতগুলো যে মানে চেঞ্জেসগুলো এনে দিতে পারে, যেমন কমিশন সিস্টেমসের মধ্যে কিছু চেঞ্জের দরকার আছে, রিনিউ আমাদের যেটাকে রিনিউয়াল বলে, প্রত্যেক বছরের যে রিনিউটা হয় সেখানে কিছুটা পরিবর্তনের দরকার আছে। এক কোম্পানি থেকে আরেক কোম্পানি ট্রান্সফার মানে আপনি আমার কোম্পানিতে ঢুকলেন, 1 বছর পরে আপনি আমার এখান থেকে চলে গেলেন আরেক জায়গায়, আমারও ক্ষতি করে দিলেন এবং সে তার ব্যক্তিগত লাভের জন্য সে আরেক জায়গায় চলে গেল। এইগুলোকে রোধ করার যদি আইনগত কতগুলো পদক্ষেপ যদি গ্রহণ করে, এইগুলো হলো সরকারের কাজ। আমরা মনে করছি যে আমরা সবাই প্রস্তুত আছি। সরকার যদি সঠিকভাবে আরও নিয়ন্ত্রণটাকে দৃঢ়তার সাথে মেনটেন করেন এবং নতুন নতুন পথ দেখান, তাহলে পরে আমরা আমাদের মতন করে এগিয়ে যেতে পারবো। এখন আমাদেরকে যদি পদক্ষেপ নিতে হয়, সেটা ইন্ডিভিজুয়ালি সম্ভব না। জি, আমরা আশা করব যে আপনার এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারের যেই পয়েন্টগুলো আপনি বললেন তারাও এটার দৃষ্টিগোচর হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং স্পেশালি এই যমুনা লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ডে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে হয়তো বা আবার কোনো দিন আপনার সময় পেলে আমরা এখানে আসবো। আপনি যখনই বলবেন আমরা চেষ্টা করবো আসতে, কারণ আপনার মাধ্যমে আমি জনগণের কাছে যেতে পারছি। জনগণের কাছে যাওয়াটাই আমাদের কাজ। আমাদের ইন্ডাস্ট্রির প্রোডাক্টটা কি? আমাদের ইন্ডাস্ট্রি তো কোনো মাল উৎপাদন করে না। আপনি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, একটা গার্মেন্টস বলেন, একটা স্টিল মিল বলেন, তাদের মাল তৈরি করে, মাল বিক্রি করে, জনগণকে দেখায় যে আমার এই মালটা খুবই সুন্দর, আপনি এই মালটা কিনেন। আমার কাছে কি আছে? আমার কাছে শুধু আইডিয়া সেল করা। আমি যত বেশি জনগণের কাছে যাব, যত বেশি সুন্দরভাবে জনগণের কাছে অ্যাপ্রোচ করতে পারবো, তত আমার আইডিয়াটা সেল হবে, তত আমার ব্যবসাটা হবে। সেই জন্য আপনি যদি আবার সুযোগ দেন, কোনো অসুবিধা নেই, আমি আসবো আবার ইনশাল্লাহ। তবে আপনার মাধ্যমে আমার যারা দেখলেন এই অনুষ্ঠানটি, তাদেরকে আমি ধন্যবাদ। সবাইকে বলবো ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্স জীবনের একটা সিকিউরিটি দান করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভি দেখতে থাকুন।